বিরতির পর আবারও ফিরে এলাম। সুপ্রিয় দর্শক, এখন আমরা এই ব্রিটেনেরই একটি সাকসেস স্টোরি বলবো। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের সংবাদ শিরোনাম থেকে যে আমাদেরই একজন ব্রিটিশ বাংলাদেশি প্রথম নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ব্রিটেনের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব 100 ব্যক্তিত্বের মাঝে একজন হয়েছেন এবং গত বছরও তিনি সেখানে ছিলেন। তখন ছিলেন 78তম, এবার হয়েছেন 68তম, অর্থাৎ আরও 10 জনকে তিনি টপকিয়েছেন। এটি আমাদের জন্য সুসংবাদ। দেখি আমাদের অতিথি বাংলাদেশে বসবাসকারী একজন রাজনীতিক হিসেবে আপনাদের জন্য সুসংবাদ, আমাদের জাতির জন্য সুসংবাদ। আমাদের আজকে বাঙালি ভাইরা যে অবস্থানে গিয়েছেন, লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মতো জায়গায় এত জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে, এটা অবশ্যই আমাদের। এবং আপনি তো জানেন মিসপা ভাই যে উনি নরমাল আগে যে কাউন্সিলর এবং মেয়র ছিলেন, আগের মেয়ররা কাউন্সিলররা নির্বাচন করতেন, বেসিক ডেমোক্রেসি। এটা সরাসরি প্রথম জনগণের ভোটে নির্বাচিত, সরাসরি জনগণের ভোটে প্রথম নির্বাচিত, এত জনপ্রিয়। এতে আমরা অত্যন্ত প্রাউড ফিল করি। আমাদের রোশন আলী সহ যারা অনেকেই এখানে স্থানীয় নির্বাচনে সফল হয়েছেন এবং জাতীয় নির্বাচনেও সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা আমরা আশা করি আরও সফলতার দিকে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা এগিয়ে যাবে। শিক্ষায় আগেই আমি বলেছি, শিক্ষায় অনেক দূর অগ্রসর হয়েছে। তবে আজকের মিডিয়ার জগতে আপনাদের অবদান এখানে আছে। তো আমি লন্ডনে এসে আমি একটু কষ্ট পেয়েছি। কি সেটি? কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান, বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সাহেব টাওয়ার হ্যামলেটে একটি সভা করতে গেছিলেন। ওই জায়গায় সভা করতে দেওয়া আমার মনে হয় আমি জানি না কি জন্য বলি, সেই সময়টা তখন পরিবর্তন হয়েছে, কি জন্য হয়েছে সেই সময়। তবে ভালো আপনি প্রশ্নটা তুলেছেন। তবে এখানে একজন সাংবাদিক হিসেবে আমি আপনাকে বলতে পারি অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংটা সিস্টেমের কারণে হয়ে যায়। তবে এই যে আমাদের কাউন্সিল, এই কাউন্সিল সম্পর্কে আপনি জানবেন দলমত নির্বিশেষে এরা অনেক কিছু রুটে উঠে কাজ করে এবং আমাদের শিক্ষা আপনি শুনলে খুশি হয়ে যাবেন। সারা দেশে জিসিএসসিতে যেখানে রেজাল্ট নিচের দিকে, সেখানে টাওয়ার কাউন্সিলের রেজাল্ট উপরের দিকে এবং 8টা 9টা 10টা এ প্লাস বুঝতে পারছেন 90+ মার্ক করেছে আমাদের বাচ্চারা। এবং বেশ কিছু অ্যাওয়ার্ড এই কাউন্সিল তার পারফরমেন্সের জন্য পেয়েছে, যেখানে মেজরিটি কাউন্সিলর আমাদের। এটা আমরা গর্বের সাথে করে। এমনকি আমাদের রোশন আলী এখানে পার্লামেন্ট মেম্বার হয়েছেন এবং সে শুধু বিরোধী দলের না হলে সে মন্ত্রী হতো এবং বিরোধী দলের লেবার পার্টিতে হওয়ার বাদেও সে সেটাও মিনিস্টার। তার মানে লেবার যদি ক্ষমতায় যায় তারপরে আমাদের আনোয়ার চৌধুরীর কথা তো জানেন এবং অনেকেই আমাদের বিশাল অনেক অবদানের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এখন দেখি একজন ব্যবসায়ী হিসাবে এই লুৎফুর রহমান কিংবা আরও যারা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এই সংবাদগুলো আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে, কিরকম ভাবেন আপনি এই খবর শুনে? আনডাউটলি মিস্টার লুৎফুর রহমান, হি ইজ প্রাইড অফ বাঙালি, হি ইজ হিরো। আমরা তাকে ফলো করতে পারি। লুৎফুর রহমান আজকে পৃথিবীর একটা সভ্য দেশ ব্রিটেন, এই গণতান্ত্রিক সভ্য দেশ, উনি আমাদের মডেল হতে পারেন। আমি আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদকে বলবো যে ওনাদেরকে আমরা ফলো করব। এই যে লুৎফুর রহমান সাহেব আমার ডেলিগেশনকে ইনভাইট করে ওনার অফিসে নিয়ে গিয়েছিলেন, মানে ইকোনমিক জোনের জন্য ডেলিগেশন আসছেন। ওনার এখানে আমাদেরকে যে ওয়ার্ম রিসিপশন দেওয়া হয়েছে, আমরা মুগ্ধ। এবং উনি খুব ইন্টারেস্ট দেখিয়েছেন। উনি বলেছেন যে আমি প্রবাসীদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা দেশে বিনিয়োগ করুন, দেশ থেকে আমরা একেবারে কমপ্লিটলি আইসোলেটেড হয়ে যাব। এটা হয় না। উনি অবশ্য খুব ভালোই বলছেন যে ওনারা আপনাদের সাথে হয়ে কাজ করবেন, সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবেন এবং প্রবাসীদের উদ্বুদ্ধ করবেন এবং আপনাদেরও বলেছেন আপনারা যাতে প্রবাসীদের বিনিয়োগটা সিকিউর হয় সেক্ষেত্রে আপনারা সচেতন। তো সিলেট চেম্বারের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার যে উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে, উনি এগিয়ে যাচ্ছেন। আমরা আশা করব যে উনি আরও উপরে উঠবেন, বাঙালি জাতিকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেবেন। উনি, রোশনার আলী, আমাদের আনোয়ার চৌধুরী, আরো যারা আছে। মিসবা ভাই, বুঝলাম উনি তো এখানে সফল রাজনীতিক, আপনারা দুইজনে ওয়েলকাম করলেন এবং উনি সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা প্রাউড করি যে বিশেষ করে আমাদের লিডাররা যখন ক্লিন হয়,
আর যখন এরা মানে ব্যক্তিত্ব সম্পন্ন হয়, সাদা অটোমেটিকই আমরা জানেন এখানে আমাদের এই সোসাইটিতে আমাদের লোকেরা ডবল যোগ্যতা দিয়ে একটা জায়গা পায়। আর যোগ্যতা না, শুধু পপুলারিটি তো আপনাকে তৈরি করে নিতে হয়। এটা ইটস এ কোয়ালিটি। সামান্য একটু অন্যদিকে যেতে চাই। এই ইনারা তো বাংলাদেশে যাবেন না, এরা রোশনার আলী কিংবা লুৎফুর রহমান এখানে রাজনীতি করছেন, তবে এখানকার মেইন স্ট্রিম রাজনীতি করছেন। কিন্তু এই যে সাপ্তাহিক বাংলাদেশে আমরা দেখলাম একঝাঁক রাজনীতিক, হ্যাঁ, শফিক ভাই গিয়েছেন, সফল হয়েছেন, এই তার পদ ধরে এখন আনোয়ার কয়েস ভাই গিয়ে সফল হয়েছেন, অনেকেই এরকম যেতে চান। এই যারা যেতে চান এদের ব্যাপারে আপনি কি কতটুকু আশাবাদী? বা তাদেরকে আমি তো শুধু এরা যেতে না, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই লন্ডন থেকেই তার ৭৫ সালের পর যখন এই হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যাবেন, প্রথম কিন্তু এই বাংলাদেশ এই যুক্তরাজ্যেই তিনি প্রবাসীদের সাথে মিটিং করে তারপরে তিনি বাংলাদেশে যান। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সন্তান, তিনি ছাত্র রাজনীতি করতেন কিন্তু লন্ডনে ছিলেন, সৈয়দ আশরাফ, উনিও গেছেন। সুতরাং আমরা তাদেরকে ওয়েলকাম করি। তারা এই সভ্য জগতে এখানে গণতান্ত্রিক দেশে তাদের মেধা দক্ষতা নিয়ে বাংলাদেশে আসলে আমাদের দেশ আরো উপকৃত হবে। জানি আমি, আমার বিশ্বাস সৈয়দ আশরাফ অন্তত এটা প্রমাণ করতে পেরেছেন, যে বিদেশ থেকে গিয়ে যে লিডারশিপ দেওয়া যায় এবং যথেষ্ট নির্ভেজাল ক্লিন লিডারশিপ যে দেওয়া যায় এটা প্রমাণ করেছেন। আমাদের নেত্রীও প্রমাণ করেছেন। হ্যাঁ, নেত্রী আছে, তবুও ধরেন নেত্রী এসেছিলেন। নজরুল সৈয়দ আশরাফ তো আশরাফ ভাই অনেকদিন থেকে এক ধরনের প্রপার প্রবাসী। আচ্ছা, তাইলে যারা দেশে যেতে চান আপনারা তাদের ওয়েলকাম করছেন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আপনি নির্বাচন আসলো আর হুট করে চলে গেলেন, আপনাদের কন্ট্রিবিউশন থাকতে হবে সোসাইটিতে। আপনি আপনার যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থান ভালো, আপনি আপনার এলাকায় একটা স্কুল করে দেন, একটা মাদ্রাসা করে দেন, একটা দাতব্য চিকিৎসালয় করেন, জনগণ যাতে বুঝতে পারে যে আপনি জনগণের নেতা, জনগণের প্রশ্ন করি যে এই যে কথাটা বললেন ভালো, দাবি হওয়া ভালো, কিন্তু এই বৃহত্তর সিলেটের প্রতিটি রাস্তায়, প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় কি প্রবাসীদের অনুদান? অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা আপনার সাথে আমি চাই যারা আমাদের লিডার হবেন, অনেক কিছু আমি জানি যেটা বাংলাদেশে সিলেটে, বিশেষ করে সিলেটে প্রতিটি উপজেলায় শিক্ষা ট্রাস্ট আছে প্রবাসীদের। তারা সব সময় সেখানে যান, আমাদের ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া করছে না করছে বৃত্তি থেকে নিয়ে অনেক প্রতিষ্ঠান, তাদের অবদান আছে। কিন্তু স্পেশালি যারা নির্বাচনে প্রার্থী হয়ে যাচ্ছে, নির্বাচনে প্রার্থী অবশ্যই তাদেরকে ওয়েলকাম করি। তবে আপনাকে একটা জিনিস মনে করিয়ে দেই, এখানে দুইটা কথা ইন্টারেস্টিং আছে। একটা হলো এই দেশে আমাদের যারা উচ্চ শিক্ষিত লোকেরা এসেছেন, এরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখায় না। নিজেরা ভালো ইংরেজি বলতে পারে বলে গড়েও ইংরেজি শুরু করে দেয়। বরং আমাদের মধ্যবিত্ত যারা, এমনকি কম পড়াশোনা জানে যারা, এরাই আমাদের বাচ্চাদের বাংলা শিখাইছে। আর রাজনীতিকদের কথা যদি বলি, যে এই রাজনীতিক যাদের একটু বাংলাদেশে রাজনীতি করার আগ্রহ আছে, এরাই মূলত আমাদের এখানকার মানুষদের ব্যবসা বাণিজ্য সবকিছুতে দেশমুখী করে, কারণ দেশের প্রতি তার একটা ইন্টারেস্ট আছে, পজিটিভ। আচ্ছা, আপনি যে ট্রাস্টের কথা বললেন, এইরকম একটা ট্রাস্টের নির্বাচন হয়ে গেল, আপনি নির্বাচনটা আপনি সম্ভবত অ্যাটেন্ড করেছিলেন এখানে বালাগঞ্জ উসমানীনগর সমিতির নির্বাচন। এই যে আপনি দেখলেন আনন্দগণ নির্বাচন, এবং আপনি শুনলে খুশি হবেন, এদের কিন্তু এই পুরো বালাগঞ্জের যে 2-3টা সমিতির ট্রাস্ট আছে আর আছে, এদের কয়েক কোটি টাকা ফিক্সড ডিপোজিট যাতে যেখান থেকে বাংলাদেশে পাঠায়, তারা বেনিফিট থেকে বাংলাদেশে অনুদান দেয়, শিক্ষাবৃত্তি দেয়, এইসব। এই নির্বাচন এবং এদের বাংলাদেশমুখী কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ? না, এটা তো একটা চমৎকার, এবং এটা আমি আগে বললাম না যে প্রতিটি উপজেলা এই ট্রাস্টের মাধ্যমে এলাকার উন্নয়ন, এলাকার সন্তানদের কিভাবে গড়ে তোলা, সিলেটকে কিভাবে গড়ে তোলা। সুতরাং এটা নির্বাচন অত্যন্ত, আপনি জানেন নিশ্চয়ই বিয়ানীবাজার যে ক্যান্সার হসপিটাল হচ্ছে এই প্রবাসীদের অনুদানে, এটা কিন্তু ছোটখাটো জিনিস নয়, বিশাল হার্ট ফাউন্ডেশন, এইটা তো প্রবাসীদের হসপিটাল। এইটা আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তারা দেশের প্রতি যে আন্তরিকতা, এত কষ্টার্জিত টাকা এখানে তাদের ট্রাস্ট গঠন করে, তাদের মধ্যে প্রতিযোগিতা করে, তারা নেতৃত্ব যাচাই করে, তারা নেতৃত্ব সঠিকভাবে পরিচালনা করে বলেই দেশে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। আমাদের মন্ত্রীরা,
আমাদের এমপিরা, আমাদের রাজনৈতিক নেতারা তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে এবং বিশেষ করে সিলেট বিভাগে ডিভিশনাল কমিশনার, ডিআইজি, ডিসি, তারা যে ধরনের সুযোগ সুবিধা চায় তাদের এইটা বন্টন করতে গিয়ে আমাদের ইউএনওরা কাজ করছে। সুতরাং আমরা সর্বতভাবে আমরা তাদেরকে স্বাগত জানাই, আরো আসুক, কারণ আমাদের শিক্ষার হার সিলেটে অনেক বাড়ছে। আপনি জানেন, খুশি হবেন, সিলেটের শিক্ষা বোর্ড বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রথম স্থান সিলেটের শিক্ষা বোর্ড। এটাই সম্ভব হয়েছে প্রবাসীদের জন্য। আজকে ইন্টারমিডিয়েটেও আমাদের অবস্থান প্রথম স্থানে, মেট্রিকে আমাদের অবস্থান প্রথম স্থানে। আর আমাদের শিক্ষামন্ত্রী তো দেশের সেরা সফল শিক্ষামন্ত্রী। সে 40 বছরের ইতিহাস ব্রেক করে সে একটা শিক্ষানীতি দিয়েছে, যে শিক্ষানীতির সাথে আপনাদের অবদান রয়েছে। শিক্ষামন্ত্রীর কথাটা যখন আসলো, এখানে শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য এসেছে, যে বক্তব্যটা আমরা তার কাছে যেটা এক্সপেক্ট করি সেই ধরনের কথাই। আমরা জানি যে নুরুল ইসলাম নাহিদ একজন সফল শিক্ষামন্ত্রী, আমরা বিশ্বাস করি তিনি ক্লিন এবং তিনি সবকিছুতে নাক গলান না, তিনি তার বিভাগটা নিয়ে ব্যস্ত থাকেন, এই জন্য তার বিভাগে সাফল্য আছে। বিশ্বাস না, এই যে কিন্তু একটা জিনিস সমালোচনা এসেছে, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের কিছু ছাত্র যে অস্ত্র উঠিয়ে ইয়ে করলো, ইনি খুব ক্ষুব্ধ হলেন এবং টেলিভিশনে আমরা তাকে দেখলাম যে সব বদমাইশ ছেলেদের দরকার নেই। ভালো বক্তব্যটা, কিন্তু সেই অনুপাতে তিনি কি অ্যাকশনে গেছেন? এটাকে আপনি না, অবশ্যই অবশ্যই এটা আমাদের শিক্ষামন্ত্রী যেটুকু কথা বলেছেন, এটা অ্যাকশন হচ্ছে। আমরা যে মনে করেন সিলেটে এমসি কলেজের ছাত্রাবাস, এইটাও অ্যাকশনে হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনি জানেন এমসি কলেজের সাথে সাথে 7 কোটি টাকা এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম। এই যে বরাদ্দ টাকার বিষয়টা না, উনি বলতে চাচ্ছেন যে যারা ক্রিমিনাল, অলওয়েজ ক্রিমিনাল, তাদের শাস্তিটা নিশ্চিত করা হচ্ছে কিনা, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে। এটা হচ্ছে। আচ্ছা, তবে আপনার কাছে আসি, এই এমসি কলেজের কথাটা যখন বলছেন, আপনি জানেন এখানে প্রবাসীরা অনেক এমসি কলেজের ছাত্র। আমি নিজেও এমসি কলেজের ছাত্র, আপনিও আমি না থাকলেও ছাত্ররাজনীতি করে আমি তো প্রতিষ্ঠানের সাথে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা অত পিছনে যাওয়ার দরকার নাই। এই যে এখন যে ভবনটা হবে, এটা কি আগের হোস্টেলের আদলে হবে নাকি? এখন এটা একটা প্ল্যানিং হচ্ছে, এগুলা থাকবে, আরো যাতে একটা বড় বিশাল বিল্ডিং হয় এটাও নেওয়া হচ্ছে। এটা পরিকল্পনা মোতাবেক আমাদের ঐতিহ্য বজায় রেখে এটা হচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন, হ্যাঁ, শিক্ষামন্ত্রীর কথা বলছিলেন। শিক্ষামন্ত্রী মহোদয় তো যেটা বলেছেন যে উনি সবসময় আমরা দেখি উনি এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা রাখেন। তো এটা আমার চেয়ে মেজবা ভাই ভালো বলতে পারবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আসলে আমাদের এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমরা দেখেন, রাজনীতিটা আমরা যেভাবে চাই, এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বালাগঞ্জ ট্রাস্টের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আমি দেখেছি এবং ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব, যেগুলো খারাপ, যেগুলো ডেভেলপমেন্টকে ব্যাহত করে, এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আজকে তো আর সেই দিন নাই যে আমরা বলবো পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করতেছে। আজকে আমরা আমাদের দ্বারা শাসিত হচ্ছি। এক সময় আওয়ামী লীগ, এক সময় বিএনপি বা অন্য দল আসতেছেন, আমাদের দেশ আমাদের দ্বারা শাসিত হচ্ছে। আমরা এখন আর কোনো ঔপনিবেশিক বলয় নাই। প্রথমেই আমি যে জিনিসটার উপর গুরুত্ব দেব সেটা হলো আমাদের দেশপ্রেম। শুধু মুখে বললে হবে না, আমাদের ফিলিংস থাকতে হবে। দেশপ্রেম যদি থাকে তাহলে আমরা এগিয়ে নিতে পারবো এবং আমরা সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সত্যিকার অর্থে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা আমরা করতে সক্ষম হব। আমাদের হাতে আর কোনো সময় নেই। আমরা আজকে খুব আনন্দিত যে আপনারা দুইজনই অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। সবচেয়ে ভালো কথাটা হলো যে সমৃদ্ধ জাতি গঠনের জন্য আমরা যে উদ্যোগগুলো প্রতিফলিত হচ্ছে সেগুলোকে আমরা সাপোর্ট করব এবং প্রবাসীদের আমরা উদ্বুদ্ধ করবো। আপনাদের কথা থেকে এই ধ্বনিত হয়েছে, এই পথ্যে ব্যক্ত হয়েছে। আর আমরা আমাদের প্রবাসীদের আমরা বলবো যে দেশটি আমাদের। এই বাংলা সংবাদপত্র কেন আমরা পড়ি? দেশের খবর নেবার জন্যে, দেশের ভাষাটা চালু রাখবার জন্যে। এই সংবাদপত্র যারা প্রকাশ করেছেন, এর সম্পাদক, এর রিপোর্টার, এর কলাকুশলী, কলামিস্ট, যারা ছাপার কাজ করেছেন, যারা প্রকাশ করেছেন এবং টেলিভিশনে আমাদের যে এই এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের টেলিভিশনে কলাকুশলী যারা আছেন, সবাইকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী বৃহস্পতিবার একই সময়ে আপনাদের সাথে আবার কথা হবে আগামী সপ্তাহের সংবাদপত্র নিয়ে।
ধন্যবাদ। আল্লাহ হাফিজ।